প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে সুস্থ ও সুন্দর আছো। কোভিড-19-এর জন্য তোমরা সবাই বিদ্যালয়ে আসতে পারছো না, ফলে লেখাপড়ার ক্ষতি হচ্ছে। লেখাপড়ার সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত যেন না হও, তারই একটি ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছে তোমাদেরই শিক্ষক মণ্ডলীগণ। তবে সুস্থ ও সুন্দর থেকে লেখাপড়া চালিয়ে যেতে হবে। নাজির হোসেন 3 স্টার ইউসুফ স্কুল, ইউসুফ বাংলাদেশ থেকে আমি শায়লা পারভিন থাকছি পুরোটা সময় ধরে তোমাদের সাথে। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে প্রাথমিক গণিত, 5ম শ্রেণী। পাঠ্য অধ্যায় হচ্ছে ত্রয়োদশ অধ্যায়। পাঠের বিষয়বস্তু হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণ। আজ আমরা উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। আমরা অধ্যায়টি থেকে যা যা শিখব সেগুলো হচ্ছে: 1. উপাত্ত কাকে বলে। 2. বিন্যস্ত উপাত্ত কাকে বলে। 3. গণসংখ্যা কাকে বলে। 4. শ্রেণী ব্যবধান কাকে বলে। 5. লেখচিত্র কি। 6. আয়তলেখ কাকে বলে। আমাদের অধ্যায়ের নামটা হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণ। সুতরাং আমাদের উপাত্ত এবং বিন্যস্ত উপাত্ত কাকে বলে এই দুটোকে গুরুত্ব সহকারে জানতে হবে। উপাত্ত যে কোনো গবেষণার কাজে সংশ্লিষ্ট অনুসন্ধান ক্ষেত্র হতে জরিপের মাধ্যমে যে সংখ্যাবাচক পরিমাপ সংগ্রহ করা হয় তাকে উপাত্ত বা তথ্য, ইংরেজিতে যাকে বলে ডেটা বলে। আরেকবার দেখি, যে কোনো গবেষণার কাজে সংশ্লিষ্ট অনুসন্ধান ক্ষেত্র হতে জরিপের মাধ্যমে যে সংখ্যাবাচক পরিমাপ সংগ্রহ করা হয় তাকে উপাত্ত বা তথ্য বলে। এরপরে হচ্ছে বিন্যস্ত উপাত্ত। যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে সাজানো থাকে সেগুলো হচ্ছে বিন্যস্ত উপাত্ত। যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে সাজানো থাকে সেগুলোই হচ্ছে বিন্যস্ত উপাত্ত। গণসংখ্যা প্রদত্ত উপাত্ত বা তথ্য হতে যে কোনো শ্রেণীর দুটি সীমার মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যায় তাকে ওই শ্রেণীর গণসংখ্যা বলে। কি বলেছে? প্রদত্ত উপাত্ত মানে যে উপাত্তটা দেয়া থাকবে বা তথ্য হতে যে কোনো শ্রেণীর দুটি সীমার মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যায় তাকে ওই শ্রেণীর গণসংখ্যা বলে। গণসংখ্যাকে আবার ঘটন সংখ্যাও বলে। এবার আসি শ্রেণী ব্যবধান কাকে বলে। শ্রেণী ব্যবধান হচ্ছে প্রত্যেক শ্রেণীর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যে পার্থক্য। সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যে পার্থক্য বা ব্যবধানকেই বলে শ্রেণী ব্যবধান। লেখচিত্র সংগৃহীত উপাত্ত বা তথ্য সহজে বোঝার জন্য চিত্র বা লেখের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকে লেখচিত্র বলা হয়। আবার জানি, সংগৃহীত উপাত্ত বা তথ্য সহজে বোঝার জন্য চিত্র বা লেখের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকে লেখচিত্র বলা হয়।
এটাকে আবার বলা যায় যে চাক্ষুষ প্রদর্শনের জন্য, মানে সরাসরি আমরা চোখে যে প্রদর্শন করি সেই প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্র হলো লেখচিত্র। আয়তলেখ গণসংখ্যা নিবেশনের শ্রেণীর নিম্ন সীমাকে আনুভূমিক রেখায় বা ক অক্ষে এবং গণসংখ্যাকে উলম্ব রেখায় বা ক গ অক্ষে বসিয়ে প্রতিটি শ্রেণীর জন্য যে আয়ত পাওয়া যায় তাকে আয়তলেখ বলে। এখন আমরা 7টা জিনিস জানলাম। এখন এই তথ্যগুলোর উপর ভিত্তি করে গঠনমূলক একটি প্রশ্ন, উদ্দীপক এবং প্রশ্নগুলো আমরা দেখি এবং সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। দেখো, এখানে উদ্দীপক হচ্ছে বলেছে যে কোনো একটি বিদ্যালয়ের 4র্থ এবং 5ম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের উপর একটি জরিপের উপাত্ত ডান পাশে মানে নিম্নে সরণি দুটোতে দেওয়া আছে। সরণি দুটো কোথায়? এই যে 4র্থ শ্রেণী এবং 5ম শ্রেণী। 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়া লেখার সময়, এই যে 30, 90, 40, 10, 50 এই সংখ্যাগুলো হচ্ছে বাসায় পড়ার সময়, মিনিটে প্রকাশ করা হয়েছে। এবার 5ম শ্রেণীর দিকে তাকাই আমরা। 5ম শ্রেণীতে 20, 60, 90, 30, 20, 20, 110 এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো হচ্ছে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ার সময়। এটা হচ্ছে উদ্দীপক। এবার আমরা প্রশ্নগুলো দেখি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতি শ্রেণীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন পড়ালেখার সময় কত? 2 নম্বর প্রশ্ন হচ্ছে 4র্থ এবং 5ম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় নির্ণয় করো। কি নির্ণয় করতে বলেছে? গড়। 3 নম্বর নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়তলেখ আঁকো। আমরা এখানে বাসায় পড়ালেখার সময় দেখতে পাচ্ছি, শ্রেণী ব্যবধান দেখতে পাচ্ছি এবং খালি ঘর 2টা, 4র্থ শ্রেণী খালি ঘর এবং 5ম শ্রেণীর খালি ঘর দেখতে পাচ্ছি। ওকে, এবার আমরা সমাধানে চলে যাই। সমাধান, প্রথম প্রশ্নটা ছিল আমাদের যে 4র্থ এবং শ্রেণীর সবচেয়ে সর্বোচ্চ সময় এবং সর্বনিম্ন সময় কত। তাহলে আমরা ধারাবাহিকভাবে যাই। 4র্থ শ্রেণীরটা আগে বের করি। 4র্থ শ্রেণীর সর্বোচ্চ সময় হচ্ছে, এখানে দেখো ঘরগুলোর দিকে তাকাও। 4র্থ শ্রেণী বাসায় পড়ার সময়গুলো হচ্ছে 30, 90, 40, 10, 50, 40, 80, 60 ইত্যাদি। এখানে অনেকগুলো সংখ্যা আছে। এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত? আমি দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ হচ্ছে 90। তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত। সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 90 এবং সর্বনিম্ন মানে সবচেয়ে কম সময়ে কে লেখাপড়া করেছে? এই যে দেখো কত মিনিট, সেটা 10 মিনিট। তাহলে সর্বোচ্চ হচ্ছে 90 মিনিট, সর্বনিম্ন হচ্ছে 10 মিনিট। আমরা দেখি অ্যান্সারে। 4র্থ শ্রেণীর সর্বোচ্চ সময় 90 মিনিট এবং সর্বনিম্ন সময় 10 মিনিট। তাহলে আমরা বলতে পারি যে আমাদের সমাধান বের করা ঠিক হয়েছে। পরবর্তীতে আমরা দেখি 5ম শ্রেণীর শিক্ষার্থীদের যে পড়ালেখার সময় তার মধ্যে সর্বোচ্চ সময় হচ্ছে
20, 60, 90, 30, 20, 20, 110, 60, 20, 40, 50, 70, 80, 60, 30, 20, 90, 90, 60। তাহলে সবচেয়ে বেশিকে কত সময়? 110। আর সবচেয়ে কম সময় এই যে 20, এই যে দেখো প্রথমেই 20 আছে। তাহলে পঞ্চম শ্রেণীর সর্বোচ্চ সময় হচ্ছে 110 মিনিট এবং সর্বনিম্ন সময় 20 মিনিট। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান শেষ। এবার দ্বিতীয় প্রশ্ন। আমি তোমাদের জন্য এই ভিডিওটার আগে, এই ক্লাসটার আগে আরেকটি ক্লাস করিয়েছিলাম, সেটা হচ্ছে গড় সম্পর্কিত। সেখানে আমরা গড় কিভাবে বের করতে হয় সেই বিষয়টা সম্পর্কে পরিষ্কার হয়েছি। তাহলে আমরা 2 নম্বর যে আমাদের আজকের যে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় বের করতে বলা হয়েছে, সেটা আমরা পারবো ইনশাল্লাহ। দেখো কিভাবে সম্ভব। যেমন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের সমষ্টি। আমরা ওই ছকের মধ্যে যে সময়গুলো পেয়েছি চতুর্থ শ্রেণীর, সেগুলো সবগুলোকে আমরা যোগ আকারে সাজিয়ে আমরা যোগ করলাম। যোগ করে আমরা পেয়েছি 1020 মিনিট। এখন শিক্ষার্থী সংখ্যা কয়জন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এবং 20। তাহলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা 20 জন। এখন আমরা এর আগের ক্লাসটাতে আমরা জেনেছি যে গড় বের করার সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ, এই যে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তার মানে এই যে বাসায় পড়ার যে সময়গুলো, এই সময়গুলোর যোগফল এবং শিক্ষার্থীদের সংখ্যা, এই দুটোকে ভাগ করলেই আমরা যে সময়টা পাবো সেটাই হচ্ছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ার সময়ের গড়। এভাবে সাজানো। সুতরাং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় সমান 1020 ভাগ 20 মিনিট, অর্থাৎ 51 মিনিট। ঠিক অনুরূপভাবে আমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের সমষ্টি আগে বের করব। রাশিগুলোকে ধারাবাহিকভাবে সাজিয়ে যোগ আকারে সাজিয়ে পরে যোগ করে আমরা পেলাম 1040 মিনিট। এখন এই 1040 মিনিট এবং শিক্ষার্থীর সংখ্যা কতজন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এখানেও পঞ্চম শ্রেণীতেও 20 জন শিক্ষার্থীদের পড়ার সময় দেওয়া আছে। তাহলে মোট সময় হচ্ছে 1040 মিনিট আর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 20 জন। সুতরাং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসায় পড়ালেখার সময়ের গড় সমান 1040 ভাগ 20 মিনিট সমান 52 মিনিট। বুঝতে পেরেছো সবাই? আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই 51 মিনিট উত্তর, 51 মিনিট হচ্ছে চতুর্থ শ্রেণীর আর 52 মিনিট হচ্ছে পঞ্চম শ্রেণীর গড় সময়। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই। 3 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাম পাশে আমাদের শ্রেণী ব্যবধান করে দেওয়া আছে। বাসায় পড়ালেখার সময় মিনিট, এই যে
0 থেকে 19, 20 থেকে 39। এইটা হচ্ছে শ্রেণী ব্যবধান। এই শ্রেণী ব্যবধান এটাকে ফলো করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীদের সংখ্যা, শিক্ষার্থীদের সংখ্যা বের করলাম 0 থেকে 19। আমাদের যে প্রথমেই আমাদের উদ্দীপকের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের সময়ের যে তালিকাটা দেওয়া আছে সেই তালিকা থেকে আমরা বের করেছি 0 থেকে 19 মিনিট লেখাপড়া করে 2 জন, 20 থেকে 39 মিনিট লেখাপড়া করে 3 জন, 40 থেকে 59 মিনিট লেখাপড়া করে 5 জন, 60 থেকে 79 মিনিট লেখাপড়া করে 6 জন, 80 থেকে 99 মিনিট লেখাপড়া করে 4 জন, 100 থেকে 119 মিনিট কেউ লেখাপড়া করে না। তাহলে এটা 0। এখন এই যে চতুর্থ শ্রেণীর যে শিক্ষার্থীর সংখ্যাগুলো, এগুলোকে আমরা আগে একটু যোগ করে দেখি যে আসলে কি এখানে 20 জনেরটা হিসাব বের হয়েছে নাকি হয়নি। 2 আর 3 5, 5 5 10, 10 আছে 16, 16 আর 4 20। তাহলে 20 আমরা ওই যে গড় বের করলাম, তখনও আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সংখ্যা 20। তাহলে 20-এ মিলে গেল। এখন আমরা এই যে আয়তলেখ চিত্রটি, এটাকে আমরা পূরণ করব কিভাবে দেখো তোমরা। এই যে এখানে শিক্ষার্থীদের সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা কয়জন? 6 জন। এই 6 জনের জন্য আমরা আয়তলেখ চিত্রটি অঙ্কন করার সময় একটা ঘর বেশি নিতে পারি, 7টা ঘর। এখানে 2টো ঘর বেশি আছে, সমস্যা নেই, আমরা একটা ঘর বেশি নিলেও চলবে। আচ্ছা, এবার আমাদের শ্রেণী ব্যবধানগুলো আমরা বসালাম 0 থেকে 19। এই যে দেখো 0 থেকে 19, 20 থেকে 39, 40 থেকে 59, 60 থেকে 79, 80 থেকে 99, 100 থেকে 19। এখন আমরা চতুর্থ শ্রেণীটা দেখি। 0 থেকে 19 হচ্ছে 2 জন, তাহলে এখানে 2 জনের 2 পর্যন্ত, 2 ঘর পর্যন্ত আমরা ঘরটা ভরাট করব। এবার 3, 20 থেকে 39, 3 জন, 3 ঘর পর্যন্ত আমরা ভরাট করব। 40 থেকে 59, 4 ঘর। 60 থেকে 79, 60 থেকে 79, 6 ঘর, 6 জন। 80 থেকে 99, 4 জন। এই যে 4 পর্যন্ত হয়ে গেল, আর নেই। সুতরাং আমরা এই ঘরগুলোকে ভরাট করে ফেলবো। আমি যেহেতু কম্পিউটারে করেছি, আমি কালার দিয়ে ফুলফিল করেছি। তোমরা কালার পেন্সিল না ইউজ করে পেন্সিল দিয়ে ভরাট করে দিতে পারো। আচ্ছা, এবার পঞ্চম শ্রেণী, ঠিক আমরা যেভাবে চতুর্থ শ্রেণীরটা ভরাট করেছি ঠিক তেমনি পঞ্চম শ্রেণীর আয়তলেখটাও চিত্রটাকেও আমরা ভরাট করব। প্রথমে দেখো 0 থেকে 19, এই যে শ্রেণী ব্যবধানগুলো আমরা নিচের ঘরগুলোতে লিখলাম, আর শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে 8, তাই এই 8-এর বেশি একটা ঘর নিলাম, নিয়ে আমরা এখন এগুলোকে পূরণ করব। 0 থেকে 19 নেই, 0 থেকে 19 খালি। তারপরে 20 থেকে 39, 8 জন। এই দেখো 20 থেকে 39 একদম 8 পর্যন্ত চলে গেছি। এরপরে 40 থেকে 59, 2 জন, 40 থেকে 59, 2। এরপরে 60 থেকে 79, 5 জন, 5 পর্যন্ত। তারপরে 80 থেকে 99, 4 জন, আর 100 থেকে 119, 1 জন। তাহলে এই ঘরগুলোকে আমরা আবার প্রথমে পেন্সিল দিয়ে দাগ নিয়ে হালকা করে দাগ দিতে পারি, পরে আমরা গাঢ় করে ভরাট করে দিব। এভাবে করে আমরা আয়তলেখ চিত্র অঙ্কন করতে পারি।
আবার ভরাটও করতে পারি। আজ এ পর্যন্তই। আশা করছি তোমরা উপাত্ত বিন্যস্তকরণ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়েছ এবং এর সৃজনশীল অর্থাৎ গঠনমূলক প্রশ্নের অ্যান্সারগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে সমাধান করতে হয় তার একটা ধারণা পেয়েছ। নিজেরা বাসায় এই ভিডিওটা দেখে নিজেরা তোমাদের ত্রয়োদশ অধ্যায়ের অঙ্কগুলো করার চেষ্টা করবে। ইনশাল্লাহ তোমরা এতে উপকৃত হবে আশা করছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। তোমরা সুস্থ থেকো, ঘরেই থেকো। খোদা হাফেজ।